প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি এসকেএফ অনকোলজির সৌজন্যে এটিএন নিউজের বিশেষ আয়োজন বিশ্বমানের ক্যান্সার চিকিৎসা এখন বাংলাদেশে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার ফাতিহা শাফি, আর থাকছি অনুষ্ঠানের পুরোটা সময় জুড়ে। ক্যান্সার একটি ভয়াবহ বিভীষিকার নাম। চিকিৎসা বিজ্ঞানের এত উৎকর্ষ সাধনের পরও ক্যান্সার শব্দটি শুনলে এখনও আমরা আটকে উঠি। একটি সময় ছিল যখন প্রচলিত একটি প্রবাদ ছিল, হোয়েন দেয়ার ইজ ক্যান্সার দেয়ার ইজ নো অ্যান্সার। বাট চিকিৎসা বিজ্ঞানের উৎকর্ষের সাথে সাথে আমরা কিন্তু এখন ক্যান্সারের অনেক অ্যান্সার খুঁজে পেয়েছি এবং ক্যান্সারকে কিভাবে প্রতিহত করা যায় সেই সম্পর্কে আমরা যথেষ্ট ধারণা লাভ করেছি। আর আজ আমাদের অনুষ্ঠানের বিষয়বস্তু চূড়ান্ত করা হয়েছে হেড অ্যান্ড নেক ক্যান্সার সচেতনতা। আর এ বিষয়ে আপনাদের জানতে এবং আমাদের সাথে অতিথি হিসেবে আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আমাদের সাথে অতিথি হিসেবে আছেন আজ অধ্যাপক ডাক্তার স্বপন বন্দ্যোপাধ্যায়, ক্যান্সার বিশেষজ্ঞ, সাবেক পরিচালক, জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল। আমন্ত্রণ জানাচ্ছি আপনাকে আমাদের আজকের আয়োজনে এবং অনেক ধন্যবাদ আপনার অত্যন্ত মূল্যবান সময় দেওয়ার জন্য আমাদের। থ্যাংক ইউ এটিএন নিউজের সকল দর্শকদের জন্য। আজকের যে টপিক, এটা খুবই রিলেভেন্ট টপিক অ্যাকচুয়ালি, এবং ইনসিডেন্সও অনেক বেশি। আশা করি আমাদের এই আলোচনার মাধ্যমে দর্শক খানিকটা উপকৃত হবেন। স্যার, আমরা এই যে হেড নেক ক্যান্সার, আমরা যেরকমটা অনুষ্ঠানের শুরুতে বলছিলাম যে ক্যান্সারের বিষয়াদি সম্পর্কে আজকে আমরা আলোচনা করব এবং হেড নেক ক্যান্সার বলতে আসলে আমরা কি বুঝি শুরুতেই সেই বিষয়টি জানবো, এবং হেড নেকের আসলে কোন কোন অংশে আসলে আমরা হেড নেক ক্যান্সার বলে বিবেচনা করতে পারি। মোটা দাগে আমাদের ফেস অর্থাৎ মুখের অংশ এবং গলার বিউটি বোন বা ক্লাভিকল বলা হয়, এর উপরের অংশটাই হেড নেক ক্যান্সারের আওতাভুক্ত। অ্যানাটমিক্যালি মানে বিজ্ঞানসম্মতভাবে এই জায়গাটুকে আলাদা এই কারণে করা হয়েছে, এখানের অলমোস্ট ক্যান্সারের যে ধরন হয় তার একটি ধরনকে স্কোয়ামাস সেল বলা হয়। এই হেড নেক এরিয়ার অলমোস্ট 95% হচ্ছে ওই একই হিস্টোলজির। অ্যানাটমি ভিন্ন ভিন্ন, অর্থাৎ আমি নেক যদি বলি একটা জায়গা, মুখগহ্বর আরেকটা জায়গা, আমাদের এর ভিতরে কান রয়েছে, ভয়েস বক্স রয়েছে, টনসিল রয়েছে, মুখের ভিতরে টাং রয়েছে, লিপ রয়েছে, গাল রয়েছে, জিনজিভা মানে মাড়ি রয়েছে। প্রত্যেকটা থেকেই আলাদা আলাদাভাবে ক্যান্সার উৎপন্ন হতে পারে, বাট সেই ক্যান্সারগুলো টাইপ ওই যে বললাম একই রকম আসে, স্কোয়ামাস সেল কার্সিনোমা। একটু নেট যারা ঘাটাঘাটি করে দেখবেন এই ভাষাটাকে লেখে 2025-এ দর্শকদেরও জানা কর্তব্য HNSCC, অর্থাৎ হেড নেক স্কোয়ামাস সেল কার্সিনোমা। এই জন্য এই বিশাল রিজিয়নকে একীভূত করে একটা নাম করা হয়েছে, যদিও রোগ ডিটেকশন, উপসর্গ, ম্যানেজমেন্ট অনেকখানি ভ্যারি করে। প্রগনোসিস অর্থাৎ চিকিৎসা পরবর্তী যে ফলাফল সেটাও অনেকখানি ভ্যারি করে, কিন্তু টাইপ একই রকমের। আচ্ছা, আপনি ইনসিডেন্ট রেট নিয়ে একটা কথা বলছিলেন, যে ইনসিডেন্ট রেট আসলে কীরকম হতে পারে? এই মুহূর্তে আমাদের প্রায় 18 কোটি লোক, তার ভিতরে এই 18 কোটির একটি অংশ প্রতি বৎসর 1.5 লক্ষেরও বেশি নতুনভাবে ক্যান্সার আক্রান্ত হয়। এই যে 1.5 লক্ষেরও বেশি নতুন রোগী আসছেন, তাদের 1/3 অর্থাৎ 50,000 হেড এবং নেক ক্যান্সারের অন্তর্ভুক্ত। অর্থাৎ আমাদের যে ক্যান্সার তার 1/3 কিন্তু এই এরিয়াতে, যেটা আজকের টপিক বা যেটার ম্যানেজমেন্ট নিয়ে আমরা একটু কথা বলবো। এবং বড় জায়গাটা হচ্ছে হেড নেক ক্যান্সার মূলত টোবাকো, অ্যালকোহল, টোবাকোর আবার দুটো ধরন, স্মোকিং, স্মোকলেস, যেমন পানের সাথে আমাদের মেয়েরা, পুরুষরাও খেয়ে থাকেন তামাক, এই জাতীয় দ্রব্য গ্রহণ করার কারণে কিন্তু এই জায়গাটার ক্যান্সার, এই যে আউট অফ 1.5 লক্ষ প্রায় 1/3 কিন্তু শুধু হেড নেক ক্যান্সার। এই যে বদভ্যাসগুলো আর্লি ডেইজে যদি কোনোভাবে আমরা আসক্তিতে না আসি, তাহলে কিন্তু এই 1/3 ক্যান্সার অটোমেটিক্যালি কাট ডাউন করা যায় শুধু আপনার বিহেভিয়ার চেঞ্জের মাধ্যমে। শুধু সোশ্যালি আপনাকে, আমি এখন দেখি আপনার এটিএন নিউজ, সোশ্যাল মিডিয়া, এভরিওয়্যার, ইভেন যারা স্পন্সারে, যে আজকের বিশ্বমানের চিকিৎসা, স্পন্সারের প্রথম কর্তব্য কিন্তু প্রিভেনশন নিয়ে কথা বলা, কারণ প্রিভেনশন হচ্ছে কিওরের অনেক আগের একটা বিষয়। আচ্ছা, এই কিছু ফ্যাক্টরসের কথা আসলে আপনি বলছিলেন সাথে, যে টোবাকো বা যেসব বদভ্যাস, অ্যালকোহল, এই ফ্যাক্টরগুলোর কথা। জিনগত কোনো সমস্যা বা বংশগত কোনো বিষয় কি এর সাথে রিলেটেড কিনা?
আসলে ক্যান্সার মানে জেনেটিক্যাল চেঞ্জ, মিউটেশন বলি বা পরিবর্তিত জিন। কোনো সেলের পরিবর্তিত জিনই একসময় আপনাকে ক্যান্সারে ধাবিত করে। আসলে ফ্যাক্টরগুলো মূলত এনভায়রনমেন্টাল, যেমন আমাদের কোনো না কোনো সময় লাইফ টাইমে কেউ রেডিয়েশন পেতে পারে, দীর্ঘ সময় রোদে কাজ করে, আলট্রাভায়োলেট রের এক্সপোজার হচ্ছে, তারপরে আমাদের মুখগহ্বরের যে হাইজিন বা সুস্বাস্থ্য, জি এটা দেখবেন আমাদের বাল্যকাল থেকে এখনো সকলেই টুথব্রাশ বা পেস্ট ইউজ করছে। এই গ্যারান্টি কিন্তু 18 কোটি লোকের জন্য অ্যাপ্লিকেবল নয়। অর্থাৎ ওরাল হাইজিন, এইটাকে পরিচ্ছন্ন রাখা, এই অগ্রযাত্রার পৃথিবীতে সাম সেক্সুয়াল বিহেভিয়ারও কিন্তু প্রকারান্তরে একটা ভাইরাসকে আমন্ত্রণ জানায়। সেই ভাইরাসটা কোয়াইট এস্টাবলিশড, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস বলা হয়। পৃথিবীর অনেক দেশে এই ভাইরাসের অ্যাগেনস্টে ভ্যাকসিনেশনও সিদ্ধ আকারে নেওয়া হয়েছে। আমাদের এখানে মেয়েদের জন্য এই HPV ভ্যাকসিন সার্ভাইকাল ক্যান্সারের জন্য এখন অফিসিয়ালি স্বীকৃত এবং বাচ্চা মেয়েদের অর্থাৎ কিশোরীদের জন্য স্কুল হেলথ প্রোগ্রামে দেওয়া হচ্ছে। কিন্তু আজকের যে টপিক হেড নেক ক্যান্সারের একটা অংশ কিন্তু HPV দ্বারা গঠিত হচ্ছে। সেখানেও কিন্তু আলোচনার মাধ্যমে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা যায়। ওই যে 50,000 লোক কিন্তু বাংলাদেশের অধিবাসী, তারা পটেনশিয়াল এইজে রয়েছে, তারা ইকোনমিতে কন্ট্রিবিউট করে, কিন্তু একজন ডিজিজড লোক আপনার কিন্তু গ্রোথ, জাতীয় যে গ্রোথ কিন্তু পিছিয়ে দিচ্ছে। ডেফিনেটলি। এবার জানতে চাইবো যে এই যে এই হেড নেক ক্যান্সার হচ্ছে বা এই আপনি বললেন যে একটি বিশাল একটি রিজিয়ন কিন্তু এটি, তো এই ক্যান্সার হওয়ার পেছনে নিশ্চয়ই কোনো লক্ষণ বা উপসর্গ কাজ করে থাকে। রোগী কিভাবে বুঝবে, সাধারণ মানুষ আসলে কিভাবে বুঝবে? আমরা দুটো জায়গা ভাগ করে নিই, একটা হচ্ছে ওরাল ক্যাভিটি বা মাউথ, আর একটা হচ্ছে নেক। মাউথের জন্য একদম বেসিক কর্তব্য হচ্ছে মিররের মাধ্যমে, আয়না এবং পর্যাপ্ত ইলুমিনেশন, অর্থাৎ আলোকিতভাবে। মোবাইলে টর্চ রয়েছে, প্রত্যেকের হাতে মোবাইল রয়েছে। আয়নার সামনে শুধু মুখের ভিতরে কোনো লালচে প্যাচ অথবা সাদা প্যাচ, প্যাচ মানে একটা আস্তর বা আবরণের মতো, এটা কিন্তু যে কোনো রোগীও না, উনি ওনার মুখকে মান্থলি একবার চেক করতে পারেন। যদিও ওই জাতীয় কোনো প্যাচ জিহ্বার উপরে হোক, গালে হোক, জিনজিভা বা মারিতে হোক, যেগুলো ভিজুয়ালাইজ করা যায় মিরর দ্বারা, ওগুলো কিন্তু রোগী নিজে একটু নোট করতে পারেন যে আমার এরকম একটা প্রবলেম। একজন ডেন্টাল সার্জনকে ইনস্ট্যান্টলি উপজেলা লেভেলে দেখানো সম্ভব। প্রথম দিকে মুখগহ্বরের ক্যান্সারের উৎপত্তি এরকম আইদার সাদা অথবা লালচে প্যাচের মাধ্যমে। সো এটা লোকেট করা, ট্র্যাক করার জন্য প্রথম ব্যক্তি কিন্তু পেশেন্ট হিমসেলফ অথবা হার্টসেল, নাম্বার 1। নাম্বার 2, যে সিমটমগুলো আমরাকে একটু ডিলেইড বলা হয়, দেখবেন অনেকেরই কণ্ঠ বসে গেছে, 15 দিন, 20 দিন, 1 মাস, ইভেন 2 বছরও ওয়েট করছে। অর্থাৎ ভয়েস বক্স যেটা দ্বারা আমরা কথা বলি, সেইটার যদি কোনো পরিবর্তন হয়, একটু হাস্কি, হোর্সনেস, কণ্ঠ একটু ভারী হয়ে যাচ্ছে, স্পষ্ট কথা বলতে পারছেন না, তারা কিন্তু ইনস্ট্যান্টলি জেলা পর্যায়ে অন্তত নাক কান গলা বিশেষজ্ঞের মাধ্যমে তার ওই যে ভয়েস বক্সটা চেক করতে পারে। সিম্পলি চেম্বার ভিত্তিক, মেডিকেল কলেজ হোক, জেলা সদর হাসপাতাল হোক, অথবা প্রাইভেট কোনো ENT কনসালটেশন হোক। তাহলে মোটা দাগে মুখগহ্বর চেক করার জন্য আপনার পরবর্তী লোক হবে ডেন্টাল সার্জন। এবং ওই যদি স্বরের পরিবর্তন আসে, অথবা কানে ব্যথা আসে, অথবা নাক থেকে অনেক সময় কোনো ডিসচার্জ অর্থাৎ কিছু রক্ত আসতে পারে, দেন আপনার প্রাথমিক ডক্টর কিন্তু ENT স্পেশালিস্ট। এই দুটো জায়গা কিন্তু আপনি উপজেলা এবং জেলা লেভেলে কিছু উপসর্গের কারণে ওনাদের দিকে যদি ড্রিভেন হন, তাহলে কিন্তু আপনার আর্লি ডিটেকশন, যেটা ক্যান্সারের নাম্বার 1 বক্তব্য হচ্ছে আর্লি ডিটেকশন, কিন্তু ড্রাইভটা কিন্তু আসতে হবে ফ্রম দ্য সাইড অফ দ্য পেশেন্ট। পেশেন্টকে অ্যাওয়্যার হতে হবে কোনো ওরাল ক্যাভিটি, মুখগহ্বর চেক করা, অথবা গলা বসে যাওয়া, গলায় ব্যথা হওয়া, খানিকটা খাবার গিলতে গেলে অনেকের কষ্ট হয়। ভেরি আনফর্চুনেটলি যে চিহ্ন বা সাইন নিয়ে আপনার প্রশ্ন, ভেরি আনফর্চুনেটলি আমাদের অনেক রোগীর এই যে নেক বলছি, গলা, গলার নিচে বেশ বড় একটা শক্ত ভেরি হার্ড একটা দানা সে দেখতে পায়, কিন্তু পেইনলেস, ইনিশিয়ালি কোনো ব্যথাও থাকে না। এবং এই দানাটা বড় হতে হতে 5-6 সেন্টিমিটারের চাইতেও বড় ব্যাসার্ধের একটা দানা নিয়ে যখন ডাক্তারের চেম্বারে আসে, তখন কিন্তু আমরা মোটা দাগে ধরে নিই এটা সেকেন্ডারি কোনো টিউমার। আমরা মানে ENT স্পেশালিস্ট, আমরা মানে অঙ্কোলজিস্ট। একটা জায়গা চিকিৎসকদের উদ্দেশ্যে একটু না বললেই নয়, এই যে নেকের নিচে যে দানা আমরা নেক নোট বলি, নেক নোটকে কিন্তু ইজিলি ট্রেসেবল আপনি দেখতে পাবেন।
একটা জটিল করে পুরুষ রোগীদের জন্য, আরেকটা জটিল করে মেয়েদের জন্য। আমি ফ্রম দ্য পয়েন্ট অফ স্পেশালিস্ট ভেরি সরি টু সে, আপনি যখনই একজন নারীকে চেক করবেন এবং বর্তমান সিস্টেমের যে কাভার্ড ড্রেস, তাতে কিন্তু এই এরিয়াটা ডিরেক্টলি ডাক্তারের পর্যবেক্ষণে আসে না, আনটিল অ্যান্ড আনলেস ডাক্তার সাহেব ওনাকে রিকোয়েস্ট করে জায়গাটা দেখবে। পুরুষদের ক্ষেত্রে যে ড্রব্যাক সেটা হচ্ছে একটু লেট এইজে, আমাদের হেড নেক ক্যান্সার কিন্তু মোস্টলি 40-এর পরে। 40 ঊর্ধ্ব একটা পুরুষ কিন্তু ন্যাচারালি দাড়ি রাখতেই পারেন ধর্মীয় কাস্টম অনুসারে, কিন্তু উনি যদি একটু ওনারই দাড়ির নিচটা অন্তত 3টা আঙ্গুল দিয়ে মাসে একবার চেক করেন যে ওখানে কোনো ফোলা বা কোনো দানা পরিলক্ষিত হচ্ছে কিনা, তাহলে কিন্তু ওনার জন্য ওটা কিন্তু আনমাস্ক হয়ে যাবে। এবং নেক্সট টু দেন উনি একজন ইএনটি বা ক্ষেত্র বিশেষে ডেন্টাল সার্জনকে দেখাতে পারবেন। মোটা দাগে নেকের নিচে কিছু দানা পরিলক্ষিত হয়, জিহ্বা, লিপ অথবা মুখগহ্বরে প্যাচ, এবং বিলম্বে প্যাচের চাইতেও যেটা বেশি আসে সেটা হচ্ছে আলসারেশন। আলসারেশন মানে অলমোস্ট সার্টেন। আলসারেশন নিয়ে আসলে অনেক দর্শকের আসলে অনেক কিছু প্রশ্ন থাকে, আমরা সেই প্রশ্নগুলোতে আসছি আপনার কাছে। আমাদের একটি বিজ্ঞাপন বিরতির সময় হয়ে গেছে, বিরতির পর আবারও যুক্ত হচ্ছে আপনার সাথে। দর্শক, সময় হয়ে গেল ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, কোথাও যাবেন না, এটিএন নিউজের সাথেই থাকুন। বিজ্ঞাপন বিরতির পর আবারও আমন্ত্রণ আমাদের আজকের এই আয়োজনে। বিজ্ঞাপন বিরতিতে যাবার আগে আমরা আলসারেশনের একটা বিষয় নিয়ে কথা বলছিলাম। আলসারেশন বলতে আসলে আমরা কি বুঝবো, বা অনেকের ক্ষেত্রেই আসলে ধারণা থাকে যে অনেক সময় মুখের ভেতরে ঘা হয় এবং সেই ঘাটি আসলে শুকায় না, ডায়াবেটিস মেলিটাসের জন্য শুকায় না। আসলে তারা আসলে এই জিনিসটা নিয়ে একটা কনফিউশনে পড়ে যায়, সেই কনফিউশনটা আসলে কিভাবে দূর করা যায়? খুবই রাইটলি সেড, আসলে যে ক্ষতটা ওটাকেই ঘা বলে, আলসার বলে, ভাষা যেটা ওই আলসারটা যদি লং লাস্টিং হয়, যাচ্ছে না, ডায়াবেটিস কন্ট্রোল করলেন, অ্যান্টিবায়োটিক প্রয়োগ করলেন, সামটাইমস অ্যান্টিফাঙ্গাল প্রয়োগ করলেন, কিন্তু আলসারটা যাচ্ছে না, যেটা এরকম পারসিস্টিং আলসার, সেখান থেকে ডেন্টাল সার্জন ইজিলি একটা পালস বায়োপসি, আমাদের ক্যান্সার নিশ্চিত করার জন্য কিন্তু এভরি টাইম টিস্যুর দরকার, সে টিস্যুটা একটা পালসের মাধ্যমে একটু টিস্যু নিয়ে প্যাথোলজিস্ট চেক করবেন ওখানে আসলে ক্যান্সার না অন্য কিছু। যে এই যে আলসার পরিলক্ষিত হলে একটু দ্রুত হ্রাস করা, সেটা ক্যান্সার হবেই তা বলছি না, কিন্তু যেহেতু ওই 30,000 50,000 পার ইয়ার আপনি এর ভিতরে পড়বেন না এই গ্যারান্টি কেউ দিচ্ছে না। বিশেষ করে যদি আপনি তামাকাসক্ত হন, বিশেষ করে যদি আপনি বাল্যকাল থেকে ওরাল হাইজিন অর্থাৎ টুথব্রাশ পেস্ট ব্যবহার না করে থাকেন, বিশেষ করে যদি আপনি অ্যালকোহল আসক্ত হন, এবং আরও কিছু বিষয়ের সম্পর্কে যদি ওয়াকিবহাল না থাকেন, তাদের কিন্তু এই আলসারগুলো কিন্তু মোটা দাগে ক্যান্সারের দিকে ধাবিত করতে পারে। কিন্তু চিকিৎসক অর্থাৎ ডেন্টাল সার্জন অথবা সামটাইমস ইএনটি স্পেশালিস্ট, এই দুটো জায়গায় আপনাকে নক করলে আমরা মনে করি আপনি আমাদের মতো ক্যান্সার চিকিৎসকের কাছেই আসতে হবে, নাকি এটা নন ক্যান্সার, অর্থাৎ আলসারকে ক্লারিফিকেশন ইজ এ মাস্ট বাই এ বায়োপসি। ওকে, যেহেতু বায়োপসির কথা বললেন, সেই সূত্র ধরে আসলে ডায়াগনোসিসের ক্ষেত্রে যদি আমরা চলে আসি, কি কি আসলে পরীক্ষা নিরীক্ষা আসলে হয়ে থাকে হেড নেক ক্যান্সারের ক্ষেত্রে? আবারও দুটো জায়গায় ভাগ করে নিই, ওরাল ক্যাভিটির যেখানেই আসুক সেখান থেকে পাঁচ বায়োপসি করা যায় ভেরি ইজিলি, কিন্তু ওরাল ক্যাভিটির একটু ভিতরে অর্থাৎ ভয়েস বক্স, ল্যারিংস আমরা বলি, এখান থেকে কিন্তু আবার নাক কান গলা বিশেষজ্ঞর বেশিরভাগ ক্ষেত্রে আমরা জিএ বলি অর্থাৎ অ্যানেস্থেশিয়ার আন্ডারে বায়োপসি করতে হয়। অনেক সময় অফিস বেসড অর্থাৎ চেম্বার বেসড করা হয়। এই প্রসিডিওরটা ল্যারিংসের জন্য এখনো অতটা প্রচলিত না। ল্যারিংস মানে যেটা দিয়ে আমরা কথা বলছি, আপনার সাথে আমি কমিউনিকেট করছি, কিন্তু মুখগহ্বরের অলমোস্ট সব কয়টা জায়গায়, যে জিনজিভা, টাং, লিপ, এগুলো কিন্তু ইজিলি অ্যাক্সেসেবল। একজন ডেন্টাল সার্জন অথবা ম্যাক্সিলোফেশিয়াল সার্জন কিন্তু এটা পরীক্ষা করতে পারেন। এবার আসি নেকে। নেকের ট্র্যাজেডি হচ্ছে অঙ্কোলজিক্যাল পয়েন্ট অফ ভিউতে 90% ক্ষেত্রে এটা সেকেন্ডারি, অর্থাৎ আপনার মুখের ক্যান্সার নেকে আসবে, আপনার ভয়েস বক্সের ক্যান্সার নেকে আসবে, আপনার ফ্যারিংস, আমাদের জিহ্বার একটু পশ্চাৎ দেশটাকে আমরা ফ্যারিংস বলি, যার মাধ্যমে আমরা খাবারটা গ্রহণ করি, ফ্যারিংসের থেকে আসলেও এই নেকে আসবে। টনসিল বলে একটা ভেরি কমন শব্দ রয়েছে, আমাদের সকল রোগীরাই জানে টনসিল টনসিল টনসিলও ক্যান্সার হলে সেইটাও কিন্তু নেকে আসবে। এই যে নেকে আসাটা, উৎপত্তি স্থান থেকে গড়ালো নেকে, এগুলোকে সেকেন্ডারি ক্যান্সার বলা হয়। এই সেকেন্ডারি ক্যান্সারটা কিন্তু প্রাইমারি
দৃষ্টি আকর্ষণের সহযোগিতা করে, কারণ এটা ভিজিবল, আপনি দেখতে পাচ্ছেন। ডাক্তারকে রোগী দেখাচ্ছে যে আমার এখানে একটা দানা, তখন চিকিৎসক নির্ধারণ করেন সমস্ত ফিজিক্যাল এক্সামিনেশনের পরে এটা সেকেন্ডারি না প্রাইমারি, কিন্তু ওই সেকেন্ডারি না প্রাইমারি ডিসাইড করে অ্যাগেইন বাই এ বায়োপসি। সেই বায়োপসিটা থ্রু এটিএন নিউজ দর্শক এবং চিকিৎসক কোনো অর্থেই সাইটোলজিক্যাল এক্সামিনেশন করা অনুচিত, কোনো অর্থে। সাইটোলজি আপনাকে মিসলিড করবে, রোগ নির্ণয়ে বিলম্ব করবে এবং চিকিৎসা প্রদানে অনেক সময় ইরাশনালিটিকে ইনভাইট করবে। সো আমাদের বক্তব্য, আইদার আপনি এই যে নেক নোটটা তুলে বায়োপসি করবেন, না হলে কোর বায়োপসি অর্থাৎ বড় নিডল বায়োপসি করাটা, আচ্ছা এটা একটা জরুরি ইনফরমেশন ফর এনি প্র্যাকটিসিং ডক্টর। স্যার, যেরকমটা বলছিলেন যে সাইটোলজিক্যাল যে বিষয়টি সম্পর্কে আপনি বলছিলেন, এটি সম্পর্কে কিন্তু অনেকেই আসলে ধারণা নেই, সেটি সম্পর্কে কি বলবেন? নাম্বার ওয়ান বলি, আমাদের এই যে একটু বয়সের কথা বললাম, পোস্ট 40, যাদের এইরকম কোনো দানা পরিলক্ষিত হবে এবং তার সাইটোলজি করে কোনো না কোনোভাবে একটা ক্রনিক গ্রানুলোমাটাস লিম্ফাডেনাইটিস এরকম একটা রিপোর্টিং আসবে, এটা প্রচুর চিকিৎসকের চেম্বারে, এবং এটা আসা মাত্র ওই চিকিৎসক এটা ধরে নেবেন ক্রনিক মানে হচ্ছে টিউবারকুলাস ধরে নেয় চিকিৎসক বৃন্দ। জি, কিন্তু এটা যে টিবি মানে এটা যে যক্ষায়, তা কিন্তু সার্টেনলি বাই সাইটোলজি আপনি ক্লেম করতে পারেন না। কিন্তু ওখানটায় যদি সাইটোলজি না করে টিস্যুর এক্সাম করা হতো, তাহলে কিন্তু কনক্লুসিভলি এটা কি টিউবারকুলাস অর্থাৎ যক্ষা জীবাণুর মাধ্যমে কোনো অ্যান্টিব্যাকটেরিয়াল প্রিপারেশন দিয়ে চিকিৎসা করবেন, নাকি সেকেন্ডারি ক্যান্সার, ইভেন প্রাইমারি ক্যান্সার লাইক লিম্ফোমা, এটা একটু কম বয়সী ছেলে মেয়েদের বেশি হলে এটা হবে না তা না। জি। কম বয়সে লিম্ফোমা একটা কমন জায়গা নেকের, টিবি একটা কমন জায়গা, সেকেন্ডারি টিউমার আবার পোস্ট 40 একটা কমন জায়গা। সো বিইং এ ডক্টর সকলের কিন্তু আইডিয়ার ভিতরে থাকে এটা কি, কিন্তু প্রসিডিওরগুলোর অ্যাভেইলেবিলিটি সহজলভ্যতার কারণে আমরা একটু ড্রিভেন থাকি, সাইটোলজি দিয়ে করি, রোগীর কম কষ্ট, খরচ কম, এবং মিসলিডিং হচ্ছে হিউজলি। এই জন্য পুনঃ পুনঃ আমি অনেক চ্যানেলে আপনাকে হয়তো বলেছি, সাইটোলজিকে নো বলুন, কোর বায়োপসিকে হ্যাঁ বলুন। আচ্ছা, আমরাও সেই ব্যাপারে আশাবাদী। এবার জানতে চাইবো যে ম্যানেজমেন্টের যে বিষয়টি, যে কোনো ক্যান্সারের ক্ষেত্রে সার্জারি কিন্তু একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। হেড অ্যান্ড নেক ক্যান্সারের ক্ষেত্রে সার্জারির ভূমিকা কতটুকু সেই বিষয়ে জানবো, এবং কিভাবে ম্যানেজমেন্ট দিয়ে থাকেন আপনারা? এই জায়গাটা একটা মিসকনসেপশন রয়েছে, আমরা কোনোভাবেই সার্জারিকে আন্ডার এস্টিমেট করছি না। সমস্ত ক্যান্সার সিন্স ডিটেকশন চিকিৎসা হবে স্টেজ নির্ভর, কোন স্তরে ক্যান্সার গড়িয়েছে। জি, স্টেজ 1 এবং 2 সার্জারিকে আপনাকে প্রাইমারি ম্যানেজমেন্ট হিসাবে নিতে হবে। কিন্তু এই যে নেকের কথা বললাম বারে বারে, জি। এগুলো কিন্তু 90% সেকেন্ডারি। সেকেন্ডারি মানে হচ্ছে ইট ইজ নট উইদিন স্টেজ 1 অ্যান্ড 2, এটা অবশ্যই স্টেজ 3। স্টেজ 3 ক্যান্সারে কিন্তু সার্জারির রোলটা নাম্বার 1 নাও আসতে পারে। জি, যে কোনো ক্যান্সার ম্যানেজমেন্টে প্রথম স্টেজ নিরূপণ, নেক্সট একটা মাল্টি ডিসিপ্লিনারি টিমের মাধ্যমে টু সেট আউট এ প্রোটোকল যে আমরা কিভাবে এগোবো, এবং যেখানে অ্যাপ্লিকেবল অনলি দেন আমরা সার্জারি বলি। যেমন আপনি যদি ওরাল ক্যাভিটির ক্যান্সার বলি, এখানে কিন্তু সার্জারিকে আমরা সবসময় এগিয়ে রাখি। কেমোথেরাপি, রেডিওথেরাপি, টার্গেটেড যেগুলো আলোচনা করি, ওরাল ক্যাভিটিতে আমরা এগুলো পিছিয়ে থাকি। জি, আবার অন্যটা যেমন আমাদের হেডনেকের একটা বড় জায়গায় নেজোফেরিংস, জি, ভোকাল কর্ড বা ভয়েস বক্স, এই ক্যান্সারগুলো কিন্তু নো কোশ্চেন অফ সার্জারি, অনলি বায়োপসি প্রোভেন ইমেজ মানে সিটি স্ক্যান অথবা এমআরআই করে স্টেজ নির্ধারণ করে চিকিৎসাগুলো কিন্তু কনজারভেটিভ অর্থাৎ নন সার্জিক্যাল। সো সাইট একটা বিষয়, কোত্থেকে উৎপত্তি, কোন স্টেজ একটা বিষয়। স্টেজিংটা আসলে অনেকটা ভ্যারি করে ক্যান্সারের ম্যানেজমেন্টের অনেক ক্ষেত্রে। স্যার, আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি, যেহেতু আমাদের আজকের আলোচনার বিষয়বস্তুটি হচ্ছে হেড নেক ক্যান্সার সচেতনতা, লোকজনকে সচেতন করার উদ্দেশ্যই আসলে আজকে আমাদের আলোচনা। খুব ছোট্ট করে জানতে চাই, আপনি দর্শকদের কিভাবে সচেতন করতে চান? বেসিক্যালি হেড নেক ক্যান্সার প্রিভেন্টেবল, প্রতিরোধযোগ্য। কিভাবে করবেন আমি মোটা দাগে আমন্ত্রণ জানাবো কর্তৃপক্ষের মাধ্যমে। স্কুল হেলথে অবশ্যই আমাদের এখন দেশ দুনিয়ার সব বাজার অর্থনীতি নির্ভর। পেস্টের যিনি বিজ্ঞাপন দেন, সেই পেস্টের বিজ্ঞাপনদাতার মাধ্যমে একজন ডেন্টাল সার্জনের মাধ্যমে যদি ইয়ারলি একটা স্কুলের ছেলে বা মেয়েকে ওরাল হেলথ হাইজিন কিভাবে মেনটেন করবে আর্লি বয়সে জানানো হয়, তাহলে কিন্তু ওরাল ক্যাভিটি ক্যান্সার ওখান থেকে আপনি স্টপ করে দিতে পারেন। বয়োবৃদ্ধদের জন্য ওনাদের একটাই বক্তব্য, কোনো প্রকার তামাক, কোনো প্রকার চিউইং হোক, স্মোকিং হোক, কোনোভাবে গ্রহণ করা যাবে না। ওরাল হেলথ আপনি যদি স্কুল হেলথের আওতায় না পড়েন,
নিজে মেনটেন করবেন, অ্যাটলিস্ট দিনে 2 বার মুখ টুথব্রাশ দ্বারা যেন একটু ক্লিন রাখা হয়। জি, মোটা দাগে এটুকুই আমাদের মেসেজ। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ। অনেক তথ্যবহুল আলোচনা ছিল আপনার মাধ্যমে। আমরা এই হেড নেক ক্যান্সার সম্পর্কে অনেক কিছু জানলাম। ভবিষ্যতে সুযোগ হলে আমরা এই বিষয় নিয়ে আরো বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। থ্যাংক ইউ টি নিউজের সকল দর্শকদের এবং আপনাকে। জি, দর্শক আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ যুক্ত থাকার জন্য। আমরা নিজেরা জানতে চেষ্টা করেছি এবং আপনাদেরও জানাতে চেষ্টা করেছি হেড নেক ক্যান্সার কি এবং এর সচেতনতা সম্পর্কে। আশা করি এই অনুষ্ঠান আপনাদের ভালো লেগেছে, আর আপনাদের ভালো লাগলেই আমরা অনুষ্ঠানের যথার্থতা খুঁজে পাবো। আপনাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এটি নিউজের সাথেই থাকবেন।